নমস্কার, আনন্দন টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, দেশ বিদেশের অজানা খবর পর্বে আজকে দেশের খবর যেমন আছে, বিদেশেরও বেশ কিছু খবর আছে। তবে প্রথমেই যাব আমেরিকাতে, কারণ আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের ওপরে হত্যার হামলার পর ক্রমশ পরিস্থিতি গরম হচ্ছে। নানান রকম রাজনৈতিক চাপানুতোরও আমাদের কাছে খবর আসছে। যেমন ধরা যাক, ধনকুবের এলন মাস্ক, যিনি এক্স হ্যান্ডেলের মালিক, আগে যেটা টুইটার ছিল, তিনি টুইট করে জানিয়েছেন যে এই মুহূর্তে যে আমেরিকার পরিস্থিতি, তাতে জো বাইডেন আমেরিকাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। অতএব তিনি চাইছেন ডোনাল্ড ট্রাম্পই এবার জিতে ফিরে আসুন। এবং এলন মাস্ক সম্প্রতি ব্লুমবার্গের খবর অনুযায়ী একটি ছোট সংস্থার মাধ্যমে বেশ একটা ভালো অর্থের ডোনেশন দিয়েছেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কাজে। এই ছোট সংস্থাটির নাম আমেরিকা পিএসি, এবং এলন মাস্ক এই বিপুল পরিমাণ অর্থ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী তহবিলে সহায়তা করেছেন বটে, কিন্তু মোট অর্থের পরিমাণটা কত সে ব্যাপারে কোনো তথ্য জানার নেই। এদিকে ঠিক একই সঙ্গে জানা যাচ্ছে যে নিউ জার্সিতে পৌঁছে গেলেন ডোনাল্ড ট্রাম্প। তার কানে সামান্য আঘাত করে গুলি বেরিয়ে যাওয়ার পর তিনি এখন অনেকটাই সুস্থ। তিনি নিউ জার্সিতে স্বাভাবিকভাবে নিজের পায়ে হেঁটে নামতে পেরেছেন বিমান থেকে। সে ভিজুয়াল আপনারা দেখছেন। ডোনাল্ড ট্রাম্প সংক্রান্ত আরো খবর। বিবিসি প্রেজেন্টার ডেভিড অ্যারোনোভিচ কয়েক সপ্তাহ আগে একটা টুইট করে বা এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, আমি যদি জো বাইডেন হতাম তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ট্রাম্পকে খুন করার ব্যবস্থা করতাম, কারণ ট্রাম্প আমেরিকার নিরাপত্তার জন্য একটা হুমকি। যদিও এই এক্স হ্যান্ডেলে লেখা কিছুক্ষণের মধ্যেই তিনি সেটা তুলে নেন, কিন্তু তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে চতুর্দিকে। এই ডেভিড অ্যারোনোভিচ এখন জানাচ্ছেন তিনি নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ ট্রাম্পের ওপরে হত্যার হামলার পর তাকে অনেকে ভিকটিম করতে চাইছেন বলে তার দাবি। কিন্তু ভুলে গেলে চলবে না যে ডেভিড অ্যারোনোভিচ সহ বেশ কিছু বামপন্থী মানুষজন তারা চাইছেন জো বাইডেনকেই ক্ষমতায় রাখতে, এবং ট্রাম্প যাতে ক্ষমতায় না আসতে পারেন তার জন্য তারা চেষ্টা করে চলেছেন। এই সংক্রান্ত আজকের শেষ খবরটা এরকম। অতি অল্প বয়সী এক তরুণ কৃষ্ণাঙ্গ তিনি জানাচ্ছেন যে তার ৬৬ বছর বয়সী ঠাকুমা, যিনি সারা জীবনে কখনো কোনোদিনই ডেমোক্র্যাটদের ছাড়া রিপাবলিকানদের ভোট দেননি, ট্রাম্পের উপরে হত্যার হামলার ঘটনার পর তার ঠাকুমা মনস্থিরতা করেছেন যে তিনি এখন শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে বা রিপাবলিকান দলকেই ভোট দেবেন। তার বক্তব্য যে ডেমোক্র্যাটরা সম্পূর্ণ পাগল হয়ে গেছে, তা না হলে তারা ট্রাম্পকে হত্যার চেষ্টা করতো না। What's up, guys? CJ Pearson here. My 66-year-old grandmother, my 66-year-old black grandmother, who has never voted for a Republican president in her entire life, just told me she's voting for Donald Trump in November. Today was the tipping point for her. She said, and I quote, "The Democrats have lost their damn minds." And she's absolutely correct. She's absolutely right. Guys, they tried to kill that man today, but inadvertently what they do not realize is they only made him stronger. লন্ডন, প্যালেস্টাইনের পতাকা ঘাড়ে নিয়ে লন্ডনের পথে হাঁটার সময় এক প্যালেস্টাইন সমর্থকের কি পরিস্থিতি হলো, পুলিশ তাকে কিভাবে ট্রিট করলো, ব্যাপারটা দেখা যাবে এই ভিজুয়ালের মাধ্যমে। আপনারা দেখতে পাবেন যে প্যালেস্টাইন সমর্থকদের ব্যাপারে লন্ডনের পুলিশের আচরণ এবং মানসিকতা ঠিক। Oh, why are you punching? Oh, why are you punching? Why are you punching? হেলসিঙ্কি, সীমান্তে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের ঠেকাতে আইন প্রণয়ন করেছে ফিনল্যান্ড। গতকাল ফিনল্যান্ডের সংসদে এই নতুন আইন প্রণীত হওয়ার পর আজ হেলসিঙ্কি রাজপথে
সে দেশে অভিবাসী মুসলিমদের একটা প্রতিবাদ মিছিল বেরিয়েছিল। সেই প্রতিবাদ মিছিল থেকে এই আন্দোলনের নাম করা হয়েছে। খান ইউসুফ, গাজার খান ইউসুফ এবং রাফা এলাকার সালা মেহেতে পরপর দুটি আইডিএফ হানা চালিয়েছে ইসরায়েল। হামাসের স্বাস্থ্যমন্ত্রী গাজায় আজ জানিয়েছেন অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে এই হামলায়, আহত ২৮৯ জন। তাদের মধ্যে সাধারণ মানুষ কতজন তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলি সেনা সূত্রে বলা হয়েছে দুটি আইডিএফ হামলার পর নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। এই খবরটা একটু অন্যরকম। সেটা প্রথমেই রাহুল গান্ধীর একটা বক্তব্য আমরা শুনবো। রাহুল গান্ধী, সংসদে যিনি এখন বিরোধী দলনেতা, তিনি বলেছেন যে অদূর ভবিষ্যতে নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘর থেকে বেরোতে পারবেন না, কারণ তিনি চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়েও কোনো মানুষকেই চাকরি দেননি এবং যে কারণে অদূর ভবিষ্যতে তার একটা বিপদ হবে, তিনি বাড়ি থেকে বেরোতে পারবেন না। কি বলছেন রাহুল গান্ধী? ये जो नरेंद्र मोदी अभी भाषण दे रहा है, मैं आपको बता रहा हूं 6 महीने बाद, 7-8 महीने बाद ये घर से नहीं निकल पाएगा। हिंदुस्तान के युवा इसको ऐसा डंडा मारेंगे, इसको समझा देंगे कि हिंदुस्तान के युवा को रोजगार देने के बिना ये देश आगे नहीं बढ़ सकता है। রাহুল গান্ধীর এই বক্তব্যের জবাব দিতে গিয়ে বা সোজা কথায় কিছুদিন আগেই আরো একটি জনসভাতে নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে গত ৩-৪ বছরে অন্তত ৮ কোটি বা তার বেশি চাকরির সম্ভাবনা তৈরি হয়েছে এবং চাকরি দেওয়া হয়েছে বিভিন্ন মানুষকে। কি বলেছেন প্রধানমন্ত্রী? बीते 4-5 साल के दौरान कोरोना जैसे महासंकट के बावजूद भारत में रिकॉर्ड रोजगार बने हैं। हाल में आरबीआई ने रोजगार पर एक विस्तृत रिपोर्ट जारी की है। इस रिपोर्ट के अनुसार बीते 3-4 सालों में देश में लगभग 8 करोड़ नए रोजगार मिले हैं। প্রসঙ্গত একটা তথ্য আপনাদের জানিয়ে দিই। অতি সম্প্রতি একটি বিশেষ সূত্র থেকে জানা গেছে যে কংগ্রেস ইতিমধ্যে ১৫০০ পেশাদার ব্যক্তিকে নিয়োগ করছে। তাদেরকে ৩০,০০০ থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত, ক্ষেত্র বিশেষে ১৫ লাখ টাকা পর্যন্ত মাইনেও দেওয়া হবে। তাদের কাজটা হবে বিভিন্ন রকম প্রচার চালানো। সেই প্রচারগুলো কি হবে? সেগুলো কি আবার একঝুড়ি মিথ্যা নতুন করে আসতে চলেছে? টুলকিট কি আবারও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যবহৃত হতে চলেছে? কারণ এই যে সমস্ত ব্যক্তিদের নিয়োগ দিচ্ছে কংগ্রেস, তাদের প্রত্যেককেই ব্যবহার করা হবে ভারতের কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে ফেলার জন্য। যত রকম ভাবে চেষ্টা করা যায় সেই চেষ্টাই করা হবে এদের মাধ্যমে। একটা প্রশ্ন উঠতেই পারে, এই পরিস্থিতিতে বা এই ধরনের উদ্যোগের বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নিচ্ছে বিজেপি? বিজেপি কি সত্যিই সচেতন? সচেতন না হলে অদূর ভবিষ্যতে কিন্তু বিজেপির জন্য খুব একটা সুসংকেত অপেক্ষা করছে না। কলকাতা, পশ্চিমবঙ্গের চিনপাই নামের একটি রেল স্টেশনে লোকাল ট্রেনের উপর মারমুখী হামলা চালিয়ে ভাঙচুর করা একদল দুষ্কৃতী। রেল সূত্রে বলা হয়েছে স্থানীয় এলাকায় আলম বাবা মাজার মেলা নামের একটি জায়গায় ট্রেনটিকে থামানোর চেষ্টা করা হয়েছিল। কেন ট্রেন সেখানে থামেনি, যদিও সেখানে কোনো স্টেশন নেই, তাতেই ওই বাজারের লোকজন অসন্তুষ্ট হয় এবং ট্রেনের উপর ভাঙচুর চালায়।
এই ঘটনায় শেখ লাদেন নামের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করার খবর জানা গেছে। নতুন দিল্লি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান অভিযোগ করেছেন, লোকসভা নির্বাচনে বিদেশি শক্তি ভূমিকা নিয়েছে। বিরোধীদের মধ্যে বিস্তর বিদেশি অপশক্তি এবং অর্থায়ন চলছে বলেও অভিযোগ করেছেন শিবরাজ সিং। মুম্বাই। মোদী বিরোধী বলে পরিচিত শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরনের সঙ্গে চমৎকার সৌজন্যমূলক ব্যবহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি মুকেশ আম্বানির পুত্রের বিবাহ অনুষ্ঠানে শঙ্করাচার্যজিকে দেখে তাকে প্রণাম করেন নরেন্দ্র মোদী। শঙ্করাচার্যজিও তার গলার মালা খুলে প্রধানমন্ত্রীকে পরিয়ে দেন। প্রসঙ্গত, বারাণসীতে এই শঙ্করাচার্য মোদীর বিরুদ্ধে প্রার্থীও দিয়েছিলেন। মুম্বাই। বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত তিনি চাইছেন হিন্দু রাষ্ট্র গড়ে তুলতে এবং তার সপক্ষে তিনি যুক্তিও দিয়েছেন। কি বললেন কঙ্গনা রানাওয়াত? जब सन 1947 में आपने धर्म के आधार पर जो इस्लामिक रिपब्लिक बना ही दिया था पाकिस्तान को, तो फिर इसको हिंदू राष्ट्र क्यों नहीं बनाया? इसको हम हिंदू राष्ट्र बनाएंगे। নতুন দিল্লি। আম আদমি পার্টির দাবি, দিল্লির জেলবন্দির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য ক্রমশ নাকি আরো খারাপ হচ্ছে। তার 8.5 কেজি ওজন কমে গেছে গত 21 মার্চের পর থেকে। বলা হচ্ছে তার সুগার লেভেল 50-এর নিচে নেমে গেছে এবং বলা হচ্ছে ডাক্তারদের মতে তিনি যে কোনো সময় কোমায় চলে যেতে পারেন। অথচ আম আদমি পার্টির মুখপাত্র সঞ্জয় সিং কি বলছেন তাদের দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য প্রসঙ্গে? তার ওজন কমেছে না বেড়েছে? শুনুন সঞ্জয় সিং এর বক্তব্য। कि जब 21 मार्च को अरविंद केजरीवाल जी को गिरफ्तार किया गया था तो उस वक्त उनका वजन था 70 किलोग्राम और आज की तारीख में उनका वजन 8.5 किलो गिरकर 81.5 रह गया है। নতুন দিল্লির আরো খবর, সাইবার ক্রাইম এবং অনলাইন প্রতারণার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রের মোদী সরকার। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস এর 24,228টি মোবাইল সংযোগ বাতিল করেছে। বিভিন্ন রকম প্রতারণামূলক কাজকর্মে সেগুলোকে ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে। পুরী। দীর্ঘ 46 বছর পর পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার গতকাল দুপুর 1:28 খোলা হলো। বিচারপতি বিশ্বনাথ রাথের তত্ত্বাবধানে এই রত্নভাণ্ডারটি খোলা হয়। সংবাদ সূত্র জানাচ্ছে এই ভাণ্ডারে 180 রকমের রত্নালঙ্কার রয়েছে। 74টি বিভিন্ন আদলের এইসব অলঙ্কার সবই তৈরি হয়েছে খাঁটি সোনা দিয়ে। দেশ বিদেশের অজানা খবর আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ, নমস্কার।